এই টোকাই গ্রুপ এরা পালাবার জায়গা পাবে না, এদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা আসছি, বেশি দিন নাই, এদের বিচার। এরা যেন বাংলাদেশ থেকে এই টোকাই এনসিপি যেন বাইর না হতে পারে। হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যে, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে, সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে। দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ফাটল আছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে দলটি। 3টি ধাপে দলটি দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে। এ লক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য দ্বিতীয়বারের মতো আবারও বৈঠক করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, তিনি বৈঠকে কি বললেন এবং সামনে কি পরিকল্পনা তারা করছেন সেই বিষয়টি থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে। দর্শক, এরই সাথে সাথে জানা যাচ্ছে যে কক্সবাজারে ঘুরতে যাওয়া নিয়ে এনসিপিদের মধ্যে 2 ভাগ হতে চলেছে। দর্শক, তাহলে কি এবার এনসিপি শেষ হতে চলেছে? এনসিপি কি বাংলাদেশ থেকে মুছে যেতে চলেছে? দর্শক, এরই সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে এনসিপির বিরুদ্ধে কঠিন অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ। দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা এই সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটুকু দেখে আসি। এই টোকাই গ্রুপ এরা পালাবার জায়গা পাবে না। টোকাই দলের সাথে যে মিটিং এ বসছিল ফাঁস হয়ে গেছে। বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল কক্সবাজারে পিঠার হাসের সাথে, বাংলাদেশের যে তথাকথিত এনসিপি টোকাই দলের সাথে যে মিটিং এ বসছিল, ওই মিটিং এ যে তাৎপর্য সব আমরা ফাঁস হয়ে গেছে। ইনশাল্লাহ এই টোকাই গ্রুপকে আমরা, এদের বিচার বাংলার মাটিতে হবে। এই 5ই অগাস্ট যেটা ওরা করলো, যে ঘটনার জন্য এই 5ই অগাস্ট এই টোকাইরাই পিটার হাসের সাথে পড়ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের জন্য এখন নিতান্ত দায়িত্ব হয়ে পড়ছে। যেহেতু এই বৈঠকে ওরা আমাদের শুধু কে প্রেসিডেন্ট হবে, কে প্রধানমন্ত্রী হবে, এটা ছাড়াও ওরা বাংলাদেশের যে কক্সবাজার সন্নিহিত আমাদের দিকগুলো আছে, এই দিকগুলা যেন আমেরিকার আন্ডারে যেতে পারে, ওরা সর্বোচ্চ সহযোগিতা করবে এগুলোর জন্য। এগুলো ফাঁস হয়েছে। তো আমরা যেটা বুঝতে পারছি, আমরা এই টোকাই গ্রুপকে, টোকাইদেরকে, বাংলাদেশের যারা বাংলাদেশের রাজনীতি কে এই অবস্থায় নিয়ে আসছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আমরা আসছি, বেশি দিন নাই, এদের বিচার। এরা যেন বাংলাদেশ থেকে এই টোকাই এনসিপি যেন বাইর না হতে পারে, এদের বিচার করা হবে। আমরা আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, ওয়াশিংটন আওয়ামী লীগ, কানাডা আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ, সবাই এই ব্যাপারে আমরা স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, সব জায়গায় আমরা লবিং করছি। ইনশাল্লাহ আমরা একটা ভালো অ্যান্সার পাচ্ছি। আমরা এই টোকাই গ্রুপকে, এরা যে দেশের স্বাধীনতা, এটার সার্বভৌমত্ব আমাদের রক্ষা করা যাচ্ছে না, আমরা অন্য দেশগুলা জানছি। এখন আপনি দেখেন, আমাদের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশে স্টিল প্রাইম মিনিস্টার হিসেবে ওনাকে বিচার করছেন। আর আমাদের জননেত্রী সরাসরি বাংলাদেশে ঢুকবে। এই টোকাই গ্রুপ, ইউনুস গ্যাং, এরা পালাবার জায়গা পাবে না। আমরা বাংলাদেশে আসছি, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে আসবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে দলটি। 3টি ধাপে দলটি দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে। প্রথম ধাপের অংশ হিসেবে চলতি অগস্ট মাস থেকে আন্দোলনে নামার জন্য তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব পেয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা। এ লক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দলটির নেতাদের সাথে বৈঠক করেছেন। 7ই অগস্ট বিকেলে দলের 6 নেতার সাথে দিল্লিতে নিজ বাংলোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত 31শে জুলাই শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির 6 শীর্ষ নেতার সাথে বৈঠক করেছিলেন। প্রথম দফায় বৈঠকে অংশ নেওয়া 6 শীর্ষ নেতা 6ই আগস্ট কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রতিটি জেলার তৃণমূল নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে আন্দোলন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের তৎপরতা বাড়তে পারে এমন খবর গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে দিয়ে রেখেছে। বিশেষ করে দিল্লিতে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন বলে সংবাদ
সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর থেকে চিন্তিত হয়ে পড়েছে সরকার। সেজন্য দলটির নেতাকর্মীদের ধরপাকড়ের মাত্রাও বেড়েছে। গত এক সপ্তাহে দলটির কমপক্ষে ১৬০০ নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। বিশেষ করে 15ই আগস্ট যাতে কোনো বড় ধরনের কর্মসূচি দলটি করতে না পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ফলে দৃশ্যত সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো সহিংস ও সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ হচ্ছে। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হয় তাহলে দলটি কি করবে? এর মধ্যে গণমাধ্যমের খবর হলো গত 31শে জুলাই শেখ হাসিনা দলের 6 শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন। এই 6 জনই বর্তমানে ভারতে আছেন। তাদের সাথে ওই দিন 4.5 ঘন্টা বৈঠকের পর বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী 6 আগস্ট ওই 6 নেতা কলকাতার পার্ক স্ট্রিটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় 50 জন নেতার সাথে বৈঠক করেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। 3টি ধাপে দলটি আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম ধাপ হলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলকে সংগঠিত করা। বৈঠকে উপস্থিত 50 জন নেতাকে নিজ নিজ এলাকায় নিজেদের তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। যেসব নেতা দেশে আছেন তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু সরকারের পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে, তাই দলটির আন্দোলনের দাবি হবে নো আওয়ামী লীগ নো ইলেকশন, মানে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন যাতে না হয় সেজন্য দলটি সর্বশক্তি দিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছে, এমনটাই দাবি করেছেন দলের কয়েকজন নেতা। অবশ্য দলটির এখন যে অবস্থা তাতে দলটি আদৌ সংগঠিত হয়ে আন্দোলন করতে পারবে কিনা এমন প্রশ্ন উঠতে পারে। দলটির নেতারা বলছেন দলের 6 সিনিয়র নেতার সাথে শেখ হাসিনার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেজন্য কমপক্ষে 3 স্তরে নেতৃত্ব বাছাইয়ের কথা বলা হয়েছে যাতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও সাংগঠনিক তৎপরতা দমে না যায়। এদিকে 7 আগস্ট দ্বিতীয় দফায় শেখ হাসিনা দিল্লিতে তার বাংলোতে আওয়ামী লীগের আরো 6 নেতাকে বৈঠক করতে দেখেছেন। এই 6 নেতা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম, ইলিয়াস মোল্লা, নাইম রাজ্জাক এবং ডক্টর সেলিম মাহমুদ। আগের বৈঠকের মতোই এই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 6 নেতাকেও বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এই বৈঠকে দেশের প্রতিটি বিভাগে দেশের অবস্থানকারীদের মধ্য থেকে যোগ্যদের নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগ গত বছর আগস্টে সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তথ্য হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে। দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। গত এক বছরে দলটির বেশিরভাগ নেতাকর্মীর যোগাযোগ মূলত অনলাইনে, বিশেষ করে টেলিগ্রাম চ্যানেলে। ফলে দলটির নেতাকর্মীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। দলের অনেকেই মনে করেন 76 বছরের আওয়ামী লীগ এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে। দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে তৃণমূলের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়াচ্ছে দলটি। দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর কাছে বার্তা পৌঁছে দিতে চায় যে গত বছরের জুলাই আগস্টে দলটির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল। এজন্য শেখ হাসিনা দলের কয়েকজন সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়েছেন। তৃতীয় ধাপে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে শিগগিরই শেখ হাসিনা ভিডিও বার্তা দিতে পারেন বলে দাবি করেছেন দলটির কয়েকজন নেতা। অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য সরকারও বেশ সক্রিয়। 6 আগস্ট দৈনিক প্রথম আলোতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন তার সরকারের সত্যি সত্যি আশঙ্কা আছে আওয়ামী লীগ নির্বাচন তো দূরের কথা, রাজনৈতিক মাঠে সক্রিয় থাকলে দেশে কোনো দিন নির্বাচন করা যাবে না, দেশ পরিচালনা করাই যাবে না। তিনি দাবি করেন ইন্টেলিজেন্স রিপোর্ট আছে যে সরকারের বিরুদ্ধে আনসারের বিক্ষোভ সহ বিভিন্ন বিক্ষোভে আওয়ামী লীগের ইন্ধন ছিল। বেশ কিছু ক্রেডিবল এভিডেন্স বা বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। পুলিশের একাধিক সূত্র বলছে জেনারেল হান্ট ও চিরুনি অভিযানে 2 দফায় আওয়ামী লীগের প্রায় 10,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। মনে করা হয়েছিল দলটির শক্তি কমে গেছে, কিন্তু এনসিপির গোপালগঞ্জে সমাবেশকে ঘিরে দলটির শক্তি সম্পর্কে সরকারের নতুন ধারণা হয়েছে। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষ মারা যাওয়া, অসংখ্য লোককে গ্রেপ্তার পর সরকার সমালোচনার শিকার হয়েছে। সেখানে 13টি মামলায় 15,000-এর বেশি আসামি করে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। গোপালগঞ্জে মোটামুটি ক্র্যাকডাউন চললেও গোয়েন্দার তথ্য হলো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগের এখনো শক্ত অবস্থান আছে। এমনকি ঢাকাতে দলটির কয়েকটি মিটিং এর খবর গোয়েন্দারা পেয়েছে। এরপর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার চলছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আগস্ট মাসের প্রথম 5 দিনে সারা দেশে চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগের 1593 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 15ই আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগ যাতে কোনো অনুষ্ঠান বা তৎপরতা চালাতে না পারে সেজন্য গ্রেপ্তার অভিযান চালিয়ে যাবে পুলিশ। আওয়ামী লীগের একটি সূত্র বলছে দলের তৃণমূলের তৎপরতা বাড়ানোর পর আওয়ামী লীগ তার নির্বাচনী মিত্র মানে 14 দলকেও মাঠে নামার অনুরোধ করবে। লক্ষ্য হবে এই দলগুলোকে ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন। খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। আর আমরা যারা অবজারভেশন করি, বিশ্লেষণ করি, সো বিশ্লেষণ কারো কাছে পছন্দ হতে পারে, নাও হতে পারে, বাট আমরা মোটামুটি একটু
যোগফলটা একটা লাইনে আনার চেষ্টা করবো যে কিভাবে 2-2 4-এর অনেকটা মিল হয়ে যাচ্ছে। এনসিপি যখন আত্মপ্রকাশ করে তখনই দলটির শীর্ষ পদে কারা থাকবেন এ নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলেছিল। তারপর সেই কমিটির আত্মপ্রকাশ ঘটল। আর এখন আজকে হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যে, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে, সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে, দলটার মধ্যে ফাটল ধরে গেছে। কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি, নাহিদের পরে বা আসিফের পরে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম যারা, এই যে মুখগুলা আপনি যদি এরকম 2-4-10টা মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না। তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির, তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল আপনার কি বলা হয়েছে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে, পাশাপাশি আক্তার হোসেনের পক্ষ থেকে, যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যেখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয়, এই 5 আগস্টের আগে ঘোষণা না দেয়, নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে। তো সেই হাসনাত সার্জিসরা কেন আপনার এই আন্দোলনের সময় মাঠে এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না? এখন দেখেন পাল্টা কি বক্তব্য আসছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা একটা মস্করা ফিল হয়েছে আমার কাছে। কেন ফিল হয়েছে? সাগর পারে বৈশা দেশ, জাতি, ভবিষ্যৎ, রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাইছে। 5ই আগস্ট দুপুর 11টা 11:30 দিকে তারা কক্সবাজার গেল। এখন এই দিন তাদের দেশ, জাতি, রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে। আবার হাসনাতের একটা বক্তব্য আছে, এটা নাকি নীরব প্রতিবাদ। তো নীরব প্রতিবাদটা আসলে কি নিয়ে, কার সাথে? সরকারের সাথে নাকি খোদ দলের সাথে? আবার হাসনাত বলছেন যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো। কি নিয়ে পাশে দাঁড়ানো? তোমরা কি দলীয় কোনো প্রোগ্রামে গেছো, অথবা গুরুত্বপূর্ণ কোনো অ্যাক্টিভিটিস ছিল কক্সবাজারে? তোমরা ঘুরে বেড়াচ্ছ, দামি দামি বিলাসবহুল হোটেলগুলোতে উঠছো, নিজেদের টাকা দিয়ে উঠছো। তো হাসনাত বলছেন অনেকটা ক্ষিপ্ত হইয়া দলের প্রতি, মানে নাহিদদের প্রতি, যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে। কক্সবাজার কাণ্ডে শোকজ নোটিশের জবাবে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে এই স্টেটাসটা দিয়েছে। এরপরে আমরা যদি দেখি, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয়। আমরাও কখনো বলি নাই যে ঘুরতে যাওয়া আসলে কোনো অপরাধ। আর এখানে যতটুকু আমরা দেখছি যে এখানে আপনার অনেক লম্বা চূড়া বক্তব্য আসছে। তো এই যে তাদের প্রত্যেকের ভাষাগত বিষয়টা আপনি যদি একটু খেয়াল করেন, যে দলীয় হাইকমান্ডকে বা দলকে তারা যেই ভাষায় শোকজের জবাবটা দিয়েছে, এটা আসলে কতটুকু যুক্তিসই? এতে কি স্পষ্ট হয় না যে দলটির ভিতরে নিজেদের টপ লিডারদের মধ্যে কিছুটা দূরত্ব হয়ে গেছে, ফাটল ধরেছে? সাগর পারে বসে দেশ, দল, রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি, এটা কোনোভাবেই একটা পজিটিভ অ্যান্সার হইতে পারে না আমার কাছে। না আপনার এই শোকজের জবাবগুলো আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো ভাইরাল হয়ে ঘুরছে। দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ফাটল আছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আরো ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক, এরই সাথে সাথে বলতে চাই, এই ভিডিওর ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর সামনে এরকম সমস্ত খবর পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।